Welcome to today's Just Now. হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ক্লাসে চলে আসছেন। অনেকে গুড ইভিনিং জানিয়েছেন, গুড ইভিনিং, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটি হচ্ছে এসএমএস অর্থাৎ সেন্টেন্স মেকিং স্ট্রাকচারের ক্লাস। আমরা আরও একটি পর্বে চলে আসছি। তো এসএমএস এর আজকের যে ক্লাস, আজকের ক্লাস সংখ্যা হচ্ছে 5। আমরা এসএমএস এর 5 নম্বর ক্লাসে চলে আসছি। আশা করি সবাই আগের যে এসএমএসগুলো আমরা পড়েছি সেগুলো আপনাদের কাছে ক্লিয়ার এবং আপনারা সব কিছু আগে যে ক্লাসগুলো আমরা করেছি সেগুলো আপনাদের কাছে বোধগম্য হয়েছে। তো আমরা জাস্ট একটু আগের ক্লাসটা একটু হাইলাইটস করে আমরা আগের যে এসএমএস 4 আমরা করেছিলাম, আশা করি আপনাদের সব কিছু মনে আছে। তো একটু জাস্ট আমরা হাইলাইটস করি যে আমরা এসএমএস 4-এ কী পড়েছিলাম। যাদের মনে আছে তারা বলবেন এবং যাদের মনে নাই তারা একটু স্মরণ করার চেষ্টা করবেন। তো দেখুন, আমরা এসএমএস 4-এ যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো একটু সংক্ষেপে মনে করিয়ে দিচ্ছি। এসএমএস 4-এর প্রথম যে এসএমএসটা আমরা শিখেছিলাম সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস ক্যান অ্যান্ড, দেখুন এখানে ক্যান, তারপর হচ্ছে অ্যান্ড, এরপর হচ্ছে আপনার প্লাস, এখানে ডু আসতে পারে অথবা সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী আপনি ডাস আনতে পারেন, প্লাস ভার্বের ওয়ান। তো এই স্ট্রাকচারটা ছিল কিসের উপর? এই স্ট্রাকচারটি ছিল যে আপনি যখন কোনো কিছু কেউ করতে সক্ষম তখন আমরা ব্যবহার করি ক্যান। আবার করেনও, এই কাজটা তিনি করেনও, সেই ক্ষেত্রে আমরা ডু, ডাস, তারপর কি ভার্বের ওয়ান ব্যবহার করি। ঠিক আছে, যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, যারা পারেন তারা একটা উদাহরণ দিবেন। ঠিক আছে, আপনার এটা মনে রাখার জন্য। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিয়েছিলাম যে আল্লাহ ক্যান, আল্লাহ পারেন, অ্যান্ড ডু এবং ডু ক্রিট এনিথিং হি উইশেস, মানে আল্লাহ যা চান তাই পারেন এবং করেনও। ঠিক আছে, এটার ভাবানুবাদটা যদি আমরা করি, ভাবানুবাদটা হচ্ছে কি যে আল্লাহ যা চান তাই সৃষ্টি করতে পারেন এবং কি সৃষ্টি করেনও। ঠিক আছে, আল্লাহ যাই চান, যা সৃষ্টি করতে চান তাই তিনি করতে পারেন এবং করেনও। ঠিক আছে, এই স্ট্রাকচারটি আমরা প্রথম শিখেছি। তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন বা সবার কাছে এটা ক্লিয়ার। আমরা 2 নম্বর স্ট্রাকচারে আসি। দেখুন, আমরা 2 নম্বর যে ব্যাপারটা শিখেছিলাম, যারা ক্লাস করছেন তারা একটু স্মরণ করার চেষ্টা করেন যে স্ট্রাকচারটা আপনি শিখেছেন যাতে সেটা আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, 2 নম্বর স্ট্রাকচারটা শিখেছি আমরা বি টু ব্লেম। স্ট্রাকচারটা অনেকটাই কীরকম? বি টু ব্লেম। এটাকে যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি, বি টু ব্লেম, এটার মানে হচ্ছে আপনি যদি কাউকে দায়ী করেন, কাউকে দোষারোপ করেন যে এটার জন্য তুমি দায়ী, তাহলে সামবডি অর সামথিং, এখানে মানুষ হতে পারে আবার কি বস্তু হতে পারে, প্লাস বি টু ব্লেম। বি টু ব্লেম ধরেন কোনো কিছুর জন্য, এক্ষেত্রে আপনি ফর এখানে সামথিং দিয়ে সেন্টেন্সটা লিখতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন সাবজেক্ট ইজ টু ব্লেম ফর সামথিং, কোনো কিছুর জন্য আমরা কি করি? কোনো কিছুকে দায়ী করি। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে লোডশেডিং ইজ টু ব্লেম ফর ডিস্ট্রাক্টিং অর ফর কিলিং আওয়ার ভ্যালুয়েবল টাইমস, তাহলে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে। দেখুন, এই স্ট্রাকচার যখন আপনি সেন্টেন্সে ব্যবহার করবেন, আপনার সেন্টেন্সটা কিন্তু একটা অন্য লেভেলে চলে যাবে। আপনি নর্মাল যে সেন্টেন্সগুলো ব্যবহার করেন সেগুলো লিখলে সেগুলো লেখা যায়, বাট সেগুলো আর এটা আপনি যখন একটা এরকম একটা এক্সপ্রেশন আপনি সেন্টেন্সের মধ্যে দিতে পেরেছেন, তখন দেখবেন সেন্টেন্সের লেখাটা একটা অন্য একটা লেভেলে চলে গেছে। ঠিক আছে, সবাই কিন্তু লিখে পরীক্ষায়, তা আপনার লেখাটা যাতে একটু স্ট্যান্ডার্ড হয় সেটার দিকে খেয়াল করবেন। বি টু ব্লেম। ঠিক আছে, এটা আমরা শিখেছিলাম আগের ক্লাসে। এরপর আমরা 3 নাম্বার চলে আসি। 3 নাম্বারে যে বিষয়টা শিখেছি, 3 নাম্বার যে সেন্টেন্স মেকিং স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে কি?
সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স শুরু হয়েছে, শুরু হওয়ার পর আমরা বলি followed by something, followed by something, অর্থাৎ আপনি এই ক্ষেত্রে followed by something এই এক্সপ্রেশনটা কেন ব্যবহার করেন, এটার মানে হচ্ছে যে এরপরই তারপর কোনো কিছু হওয়া অর্থে, অর্থাৎ কোনো এক কাজ আগে শুরু হলে এরপর আরেকটা কাজ বা কোনো কিছু হওয়া হিসেবে আমরা followed by দিয়ে লিখি যে এটার পরপরই এটা হয়েছিল, এরকম ক্ষেত্রে আমরা এটা লিখি। আমরা যদি এটার একটা উদাহরণ দিই, আমরা উদাহরণ দিয়েছিলাম যে ধরেন আমরা যদি এটা একদম সিম্পল একটা উদাহরণ দিই, আই gave the book to রহিম। এরপর আপনি কমা দিয়ে বললেন কি followed by, মানে রহিমের পর আমি প্রথমে রহিমকে দিয়েছি, এরপর followed by দিয়ে আপনি লিখতে পারেন করিম, অর্থাৎ আমি বইটা রহিমকে দিয়েছি, রহিম থেকে আবার কাকে দিয়েছি, এরপর আমি করিমকে দিয়েছি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি করি, বারবার সেন্টেন্স রিপিট না করে আই গ্যাভ দ্য বুক টু রহিম followed by করিম, এভাবে আমরা সেন্টেন্সটা লিখি। এই স্ট্রাকচারটা বুঝেছেন কিনা একটু আমাকে বলবেন। আমরা আরেকটা উদাহরণ দেই, যেমন দেয়ার ওয়াজ আ হুশ, মানে একটা নীরবতা ছিল, নিস্তব্ধতা ছিল, followed by loud cheering, মানে হচ্ছে কি যে প্রথমে নিস্তব্ধতা ছিল, এরপরে শুরু হয়েছে কি উচ্চ শব্দ বা উচ্চ স্বরে ধ্বনি, আনন্দ ধ্বনি শুরু হয়েছে। প্রথমে দেয়ার ওয়াজ এ হুশ, মানে সেখানে চুপচাপ একটা অবস্থা ছিল, followed by the loud cheering, মানে এরপরই শুরু হয়েছে লাউড চিয়ারিং। এই স্ট্রাকচারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাই 4 নাম্বার যে স্ট্রাকচারটা শিখেছিলাম, যে আপনার somebody, অর্থাৎ কেউ কোনো কিছু চায়, করার জন্য কেউ চায়, এরকম ক্ষেত্রে আমরা এটা বলছিলাম যে somebody require, এই require শব্দটা দিয়ে আমরা কি করেছিলাম, somebody require someone, কেউ চায় সে এটা করুক। ঠিক আছে, someone to do something, এই স্ট্রাকচারটা ব্যবহার করতাম কিসের জন্য, যে কেউ চায় কিছু একটা করুক। যেমন আই রিকোয়ার, আমি চাই, আই রিকোয়ার ইউ টু লাভ অর হেট মি, আমি চাই তুমি আমাকে ভালোবাসো, I require you to love me or I require you to hate me, আমি চাই তুমি আমাকে ভালোবাসো, আমি চাই তুমি আমাকে ঘৃণা করো, আমি চাই সে এই কাজটা করুক, সে চায় সে এই কাজটা করে, এইরকম যে ব্যাপারগুলো আমরা সেগুলো রিকোয়ার দিয়ে লিখি। ঠিক আছে, অ্যান্ড দ্য 5 নাম্বার যে স্ট্রাকচারটা ছিল খুবই সহজ স্ট্রাকচার ছিল, সেটা হচ্ছে কি যে আপনি যদি কোনো কিছুতে প্রবেশের সুযোগ পান কিংবা কোনো কিছু ব্যবহারের সুযোগ পান, অনুমতি পান, সেক্ষেত্রে আমরা বলি কি হ্যাভ অ্যাক্সেস টু সামথিং বলতে পারেন, অথবা কি হ্যাভ অ্যাক্সেস টু ডু সামথিং বলতে পারেন। এই স্ট্রাকচার, অর্থাৎ আপনি যদি চান বা আপনার যদি কোনো কিছুতে অনুমতি থাকে, তাহলে আপনি বলতে পারেন আই হ্যাভ অ্যাক্সেস টু ইউর মোবাইল ফোন, আই হ্যাভ অ্যাক্সেস টু ইউজ ইউর মোবাইল ফোন, তোমার মোবাইল ফোন ব্যবহারে আমার অনুমতি আছে, তোমার মোবাইল ফোন ব্যবহারে আমার আছে, অনুমতি আছে বা অধিকার আছে, বা আমি এটা করতে পারি, এরকম ক্ষেত্রে আমরা হ্যাভ অ্যাক্সেসের ব্যবহারটা করে থাকি। এরপর আমরা 6 নাম্বার যে স্ট্রাকচারটা পড়েছি, সেটা হচ্ছে কি 6 নাম্বারটা হচ্ছে যে আপনি যদি কোনো কিছু থেকে কোনো কাউকে বাদ দিয়ে দেন, মিস
আউট সামথিং বলতে পারেন, সেপারেবলও বলতে পারেন, আবার কি ইনসেপারেবলও বলতে পারেন। মিস প্রথমে, এখানে সামথিং, পরে কি আউট, এভাবে আপনি বলতে পারেন। সো ধরেন আপনি কোনো কিছু ব্যাগ গুছাচ্ছেন, কোথাও যাবেন, সেক্ষেত্রে আপনি ধরেন আপনার জুতো বা শার্ট আপনি বাদ দিয়ে দিয়েছেন ব্যাগে গুছানোর জন্য, সেক্ষেত্রে আপনি বলবেন কি আই মিস দি শার্ট আউট অফ মাই ব্যাগ, আই মিস দি শার্ট আউট অফ মাই ব্যাগ। এটা ছিল। এরপর ছিল আপনার 7 নাম্বারে। 7 নাম্বারে কি ছিল যে বিফ আপ, বিফ আপ সামথিং, বিফ আপ সামথিং এভাবেও লিখতে পারেন, আবার আপনি কি সেপারেবল করেও লিখতে পারেন। আমরা একদম ইংলিশ 3-in-1 এর ফার্স্ট পেজে পড়েছিলাম যে সেপারেবল ফ্রেজাল ভার্ব এবং ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব, এগুলো মনে আছে কিনা দেখুন। বিফ সামথিং আপ আপনি এখানেও লিখতে পারেন। দেখুন এই রিপ্লেসমেন্টটা বুঝেন কিনা, এটা আপনি দুইভাবে লিখতে পারেন। সো আপনি যদি কোনো কিছু উন্নত করতে চান, জোরালো করতে চান, সেক্ষেত্রে আপনি এই বিফ আপ ব্যবহার করতে পারেন। বিফ আপ, বিফ আপ। ওকে, সো আমরা এখানে দেখুন মিস সামথিং আউট এবং বিফ আপ সামথিং অথবা বিফ সামথিং আউট, এক্ষেত্রে আমরা স্ট্রাকচারগুলো শিখেছিলাম। আশা করা যাচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ গত ক্লাসের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলো আপনাদের ঠিকঠাক আছে, ক্লিয়ারলি আছে। সো আমরা এখন আপনাদের কিছু কমেন্ট দেখি। মাহমুদুর রহমান ভাই আসতে লেট করে ফেলেছেন। দ্য টিচার রিকোয়ার্স দি স্টুডেন্টস টু শাইন ইন লাইফ, কারেক্ট আনসার করেছেন। ইউ টিচ আস ইংলিশ ফলোয়েড বাই ম্যাথ, হ্যাঁ এরপর ম্যাথ, কারেক্ট আনসার করেছেন। ইউ আর টু ব্লেম ফর দেয়ার ক্র্যাক। Okay, Rajiv sir can and does teach English very well. Okay, sentence correct হয়েছে। Sir, I got GPA 5 or I got a GPA of 5. I got GPA 5. I got GPA 5 এটা সরাসরি লিখে না, ঠিক আছে? এটা আপনার লিখে কি বোঝায়? I got a 5 of GPA এইভাবে বলতে পারেন। I can and do this type of things. I can and do this type of thing. Okay. You can and do teach us well. Okay, so অনেকের আনসার মানে সঠিকভাবে সেন্টেন্সগুলো লিখেছেন। ওকে, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কি এসএমএস এর 5 নং পর্বে চলে আসলাম। তো চলুন আমরা এসএমএস এর 5 নং পর্বের দিকে চলে আসি। আজকে হচ্ছে এসএমএস 5, পঞ্চম পর্বে আমরা চলে আসছি। পঞ্চম পর্বের প্রথম যে স্ট্রাকচারটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে রব। রব মানে কি? রব মানে কিন্তু ডাকাতি করা। রব সামওয়ান ব্লাইন্ড, রব সামওয়ান ব্লাইন্ড, এটা পত্রিকায় ব্যবহৃত হয়, দেখবেন রব সামওয়ান ব্লাইন্ড। তার মানে আপনি যদি সামবডি যদি রব করে সামওয়ানকে এবং এখানে যদি ব্লাইন্ড শব্দটা লিখেন, এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে ধরেন আপনি কারো কাছ থেকে ডাকাতি করলেন, আক্ষরিকভাবে বুঝে ব্যাপারটা। সামবডি, কেউ মনে করেন ডাকাতি করেছে কারো কাছ থেকে, সেটা হচ্ছে কি সামবডি রব সামওয়ান, কারো কাছ থেকে ডাকাতি করেছে। ডাকাতি করার পর কি করেছে? ডাকাতি করার পর তাকে অন্ধ করে ফেলেছে। অন্ধ করে ফেলেছে এই অর্থে আক্ষরিকভাবে আপনি বুঝাচ্ছেন যে কারো কাছ থেকে আপনি ডাকাতি করেছেন, ডাকাতি করার ফলে সে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ হয়ে গেছে মানে সে রাস্তার ফকির হয়ে গেছে, ঠিক আছে? এখন হাতে প্লেট নিয়ে ভিক্ষা খুঁজতেছে। আপনি এমনভাবে ডাকাতি করেছেন তার কাছ থেকে, তার বাড়ি থেকে, যে সে হাতে এখন প্লেট বা থালা নিয়ে ঘুরতেছে, মানে অন্ধের মতো ভিক্ষুক সেজে আছে। এর মানে কি? এর মানে হচ্ছে সর্বশান্ত করে ফেলা। দেখুন, এর মানে হচ্ছে কি সর্বশান্ত করা। অর্থাৎ আপনি যদি কাউকে সর্বশান্ত করে ফেলেন, আমরা অনেকভাবে সর্বশান্ত করে ফেলি, তার টাকা পয়সা ভেঙে উড়িয়ে, অথবা তাকে জ্বালাতন করে, অথবা তার খেয়ে দিয়ে, ঠিক আছে, তার উপর বিভিন্নভাবে টর্চার করে, এভাবে আমরা কি করি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিব্বা নিব্বিদের আমরা সর্বশান্ত করে ছাড়ি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই রব ইউ ব্লাইন্ড, আই রব ইউ ব্লাইন্ড। এখানে দেখুন এই রবের জায়গায় কয়েকটা জিনিস আপনি বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। এই রবের জায়গায় আপনি ব্যবহার করতে পারেন স্টিল, এই রবের জায়গায় আপনি ব্যবহার করতে পারেন চিট, এই বিকল্প শব্দগুলো ব্যবহার করতে পারেন। আই স্টিল সামওয়ান ব্লাইন্ড, আই চিট সামওয়ান ব্লাইন্ড, এভাবে আপনি বলতে পারেন, ঠিক আছে?
সো এই ব্যাপারটা আশা করি বুঝে গেছেন যে রব সামওয়ান ব্লাইন্ড মানে কি। ঠিক আছে, আমরা পিডিএফ থেকে দেখি। দেখুন এখানে রব এইভাবে 3টা আকারে আপনি লিখতে পারেন এবং এখানে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে, পিডিএফ থেকে পড়বেন। এখানে উদাহরণগুলো দেওয়া আছে, যেমন দেখুন যে আমাদের দেশের হসপিটালগুলো পেশেন্টদের যেভাবে চিকিৎসার নামে বিভিন্নভাবে চার্জ করে ভুক্তভোগীদের সব কিছু হাতিয়ে নেয় বা সর্বশান্ত করে ছাড়ে। ঠিক আছে, তো দেখুন ব্যাপারটা হচ্ছে কি যে এটা আমাদের দেশে যেভাবে হয় আর কি, মানে পেশেন্টদের যখন হসপিটালে যায় তখন কি হয় আপনার মানে সর্বশান্ত করে ফেলে বিভিন্ন ধরনের এই বিল সেই বিল, এই টেস্ট ওই টেস্ট। ঠিক আছে, যেমন ল্যাব এইড হসপিটাল ইজ রবিং পিপল ব্লাইন্ড। খেয়াল করেন, ইজ রবিং পিপল ব্লাইন্ড। তাহলে এটার আপনার ভাবানুবাদটা হবে কি নিঃস্ব করে ফেলা কিংবা সর্বশান্ত করে ফেলা। ইজ রবিং পিপল ব্লাইন্ড। কেউ যখন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে সর্বশান্ত করে উধাও হয়ে যায়, সেটার ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। দুর্বলতার সুযোগ নিয়ে হয় না অনেক সময়, যেমন ধরেন আপনার বাসায় কাজ করতো, কাজের মেয়ে, হার মেড ওয়াজ রবিং হার ব্লাইন্ড, তার দাসী তাকে সর্বশান্ত করে ছাড়ল। হি ফাউন্ড আউট শি হ্যাড বিন রবিং হিম ব্লাইন্ড ফর মান্থস, মানে কি সে দেখতে পেল বা বুঝতে পারলো মাসের পর মাস ধরে তাকে সর্বশান্ত করে আসছিল। সো এখানে আপনার হ্যাড বিন রবিং করা হয়েছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে এখানে দেখানো হয়েছে। সো আমরা যদি পত্রিকা থেকে একটা ব্যাপার দেখাই, পত্রিকা থেকে যে দিস ফ্রডস্টার্স মানে প্রতারকরা, ফ্রডস্টার্স আর আস্কিং ফর মাচ মোর। ফ্রডস্টার্স আর আস্কিং ফর মাচ মোর মানে তারা অনেক বেশি টাকা চায়। এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে যে these fraudsters are asking for much and robbing people blind, সর্বশান্ত করে ছাড়ে, এই অর্থে আমরা এটা ব্যবহার করেছি। ওকে, এটা আশা করি বুঝে গেছেন। আমরা পরের সেন্টেন্স মেকিং স্ট্রাকচারের দিকে নজর দিতে পারি। পরের সেন্টেন্স মেকিং স্ট্রাকচারটি হচ্ছে আপনার যে সামওয়ান অ্যাপোস্ট্রফি এস মানে সামওয়ানস বলতে আমরা কি বুঝাই, পসেসিভ ফর্মেট আর কি, যেটা সামওয়ানস ব্যাক ইজ টার্নড। দেখুন সামওয়ান ব্যাক ইজ টার্নড, এই ক্ষেত্রে আমরা মানে কি যে আপনার ব্যাক পাশ, আমাদের পিঠের যে পিঠ আছে না সেটা ইজ টার্নড। আপনি যদি আপনার মানে মাই ব্যাক ইজ টার্নড এইভাবে আপনি বলতে পারেন। সামওয়ানস মানে কি, এটা পসেসিভ ফরম্যাটের। সো মাই ব্যাক ইজ টার্নড এর মানে কি, মাই ব্যাক ইজ টার্নড মানে আপনি অন্যদিকে তাকিয়ে আছেন। ঠিক আছে, মানে অন্যদিকে মনোযোগ দিয়েছেন, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন মাই ব্যাক ইজ টার্নড ওয়েন মাই ব্যাক ইজ টার্নড, যখন আমি অন্যদিকে তাকালাম। when my back is turned she left the room। ঠিক আছে, তাহলে আমি এটার মানেটা কি বুঝাচ্ছি যে when my back is turned, যখন আমি অন্যদিকে তাকালাম, অন্যদিকে মনোযোগ দিলাম, যখনই আমি তার থেকে দৃষ্টি নিয়ে গেলাম, তখনই আমি কি করলাম, তখনই দেখতে পেলাম সে আমার রুম থেকে চলে গেল। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা someone's back is turned শব্দটা ব্যবহার করে থাকি। আমরা পিডিএফ থেকে একটু দেখি। দেখুন এই স্ট্রাকচারটা খুবই সুন্দর একটা স্ট্রাকচার, আমরা সচরাচর ব্যবহার করতে পারি বিকল্প হিসেবে। ঠিক আছে, সামওয়ান ব্যাক ইজ টার্নড, আই ডোন্ট নো হোয়াট দিস কাইটস গেট আপ টু ওয়েন মাই ব্যাক ইজ টার্ন। আমি জানি না আমি যখন থাকবো না বা দূরে থাকি বা বাইরে চলে যাব, ঠিক আছে, তখন এই বাচ্চারা কি করে উঠে সেটা আমি জানি না, কি করে উঠতে পারে সেটা আমার ধারণার বাইরে নেই, ধারণার ভিতরে নেই, ধারণার বাইরে। তারপর দেখুন দ্য চিলড্রেন স্টার্ট টু মিসবিহেভ করতে শুরু করলো ওয়েন দ্য টিচার্স ব্যাক ইজ টার্ন। শিক্ষক অন্যদিকে তাকালে বা মনোযোগ যখন দেয় না, তখন শিশুরা কি করলো, দুষ্টুমিতে মেতে উঠলো। তারপর হি উইল টেক মাই জব, সে আমার জব নিয়ে নেবে ওয়েন মাই ব্যাক ইজ টার্নড,
মানে আমি যখন জব থেকে মনোযোগ উঠিয়ে ফেলবো, এটার দেখুন ভাবানুবাদ করতে হবে ব্যাপারগুলো, ঠিক আছে। মাই ব্যাক ইজ টার্ন মানে অন্যদিকে মনোযোগ দেওয়া, সেই সাথে এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে আমি যখন জবটা ছেড়ে দিব, জবটা যখন ছেড়ে অন্যদিকে চলে যাব, তখন সে আমার জবটা নিয়ে নিবে। হি উইল টেক মাই জব ওয়েন মাই ব্যাক ইজ টার্নড। আমি যখন অন্যদিকে তাকাবো, এর মানে হচ্ছে আমি যখন অন্যদিকে চলে যাব, অন্য কোনো জব নিব, তখন আমি আমার জবটা তাকে দিয়ে দিব। হি উইল টেক মাই জব when my back is turned. ওকে, সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। পরের সেন্টেন্স মেকিং স্ট্রাকচারটা খেয়াল করুন। এটা মানে একটা ওয়ার্ড থেকেই সেন্টেন্স হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করেন। একটা ওয়ার্ড, দি মিনিট অথবা দি মিনিট দ্যাট, দি মিনিট দ্যাট, দি মিনিট অথবা কি দি মিনিট দ্যাট। ইফ ইউ সে দ্যাট সামথিং হ্যাপেন্স, সামথিং হ্যাপেন্স, দেখুন প্রথম খণ্ডটা হচ্ছে কি যে সামথিং হ্যাপেন্স, সামথিং হ্যাপেন্স, কোনো একটা জিনিস ঘটলো। দি মিনিট, দি মিনিট সামথিং এলস হ্যাপেন্স, দেখুন এখানে দি মিনিটের ব্যবহারটা, দি মিনিট সামথিং এলস হ্যাপেন্স, ইউ আর এমফাসাইজিং দ্যাট ইট হ্যাপেন্স ইমিডিয়েটলি আফটার দ্য আদার থিংস। মানে একটা জিনিস ঘটলো, ঘটার পর দি মিনিট সামথিং এলস হ্যাপেন্স, অন্য একটা ঘটলো, এর মানে হচ্ছে কি খুব কম মুহূর্তে, পাশাপাশি, অ্যাজ সুন অ্যাজের যে বিকল্প ব্যবহারটা, সেটাকে আপনি বলতে পারেন দি মিনিট, দি মিনিটের ব্যবহারটা। যেমন দেখুন, দি মিনিট, দি মিনিট ইউর ব্যাক ইজ টার্ন, দি মিনিট ইউর ব্যাক ইজ টার্ন, মানে যেই মুহূর্তে তুমি অন্যদিকে তাকালে, দি মিনিট ইউর ব্যাক ইজ টার্ন দে উইল রব ইউ ব্লাইন্ড। দেখুন একসাথে আমরা সবগুলো নিয়ে আসছি। দ্য মিনিট ইউর ব্যাক ইজ টার্ন, যেই মুহূর্তে তুমি অন্যদিকে গেলে বা চোখ ঘুরালে বা মুখ ঘুরালে, দে উইল রব ইউ ব্লাইন্ড, তারা তোমাকে সর্বশান্ত করে ফেলবে। দে উইল রব ইউর ব্লাইন্ড, তারা তোমাকে সর্বশান্ত করে ফেলবে। এই ব্যাপারটা দেখুন বুঝতে পেরেছেন কিনা। আরো কিছু উদাহরণ আছে এখানে। দি মিনিট ইউ ডু দিস ইউ উইল লুজ কন্ট্রোল, যে মুহূর্তে আপনি এটি করেন আপনি নিয়ন্ত্রণ হারাবেন, আপনি নিয়ন্ত্রণ হারাবেন। সো আমরা আশা করি দি মিনিটের ব্যবহারটা বুঝতে পেরেছেন। দি মিনিট, এখানে আরো উদাহরণ আছে। প্লিজ কল মি দ্য মিনিট ইউ গেট হোম, দ্য মিনিট ইউ গেট হোম, প্লিজ কল মি দি মিনিট ইউ গেট হোম, the minute you get home. I knew the minute, I knew the minute that I saw it, that I had to have this dress. আমাকে এই পোশাকটি পরতে হবে, জানা দেখা মাত্রই আমি বুঝে গিয়েছিলাম, মানে এটা জানা বা দেখা মাত্র এটা বুঝে গিয়েছিলাম। দ্য মিনিট আই, মানে এখানে আই নিউ আমি জেনে গেছিলাম। দি মিনিট আই স, দি মিনিট আই স ইট, আমি যখন এটা দেখেছিলাম। দি মিনিট আই স, যখন আমি এটা দেখেছিলাম তখনই আমার কি হয়ে গেছে, এটা জানা হয়ে গেছে, আমি জেনে গিয়েছিলাম যে দ্যাট আই হ্যাড টু হ্যাভ দিস ড্রেস, আমাকে এই ড্রেসটি পরতে হবে, এটা আমি জেনে গিয়েছিলাম। ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটা কোশ্চেন পেয়েছি, কোশ্চেনটা একটু দেখি। সামবডি রবড সামবডি ব্লাইন্ড নয় কেন, পাস্ট টেন্স হওয়ার কথা। দাসীর উদাহরণটা, দাসীর উদাহরণে কি পাস্ট টেন্স হওয়ার কথা? আচ্ছা, ও দাসীর উদাহরণটা আমরা অনুবাদ করতে একটু ভুল করেছি। সেন্টেন্স ঠিক আছে, হার মেইড ওয়াজ রবিং হার ব্লাইন্ড, মানে তার দাসী তাকে সর্বশান্ত করে করছিল, ঠিক আছে, বা করছিল, ঠিক আছে, করতেছিল অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। তো এখানে আসলে আমরা পাস্ট টেন্সের অনুবাদটা করে ফেলেছি। অনুবাদটা আপনি তার দাসী তাকে সর্বশান্ত করছিল, সর্বশান্ত করে ফেলছিল, আপনি বলতে পারেন করে ফেলছিল। ওকে, সো সেন্টেন্সটা ঠিক আছে। ওকে, অনুবাদটা আপনি পাস্ট টেন্সে করবেন। মাহমুদুর রহমান ভাই, আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা।
সো এরপর খেয়াল করুন যে সেন্টেন্স মেকিং স্ট্রাকচারটা, সেটা হচ্ছে এই মিনিট, দি মিনিটের সাথে আপনি একটা প্রেপোজিশন যুক্ত করলেন, সেটা হচ্ছে কি বাই মিনিট আর মিনিট বাই মিনিট। জিনিসগুলো একটু জেনে রাখা দরকার। বাই মিনিট অথবা কি মিনিট বাই মিনিট, মিনিট বাই মিনিট আর বাই মিনিট, এটা আসলে কি? এটা হচ্ছে যে ভেরি র্যাপিডলি, খুব দ্রুততার সাথে, used for referring to something that is changing or developing very quickly, মানে used for referring to something, এমন কিছু উল্লেখ করার জন্য ব্যবহার করা হয় that is changing, যেটা পরিবর্তন হচ্ছে খুবই দ্রুত, কুইকলি, or developing quickly, very quickly, মানে যে জিনিসটা খুব দ্রুত ডেভেলপ করে কিংবা চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আপনি বাই দ্য মিনিট বলতে পারেন অথবা মিনিট বাই মিনিট বলতে পারেন। খুব দ্রুততার সাথে যে ব্যাপারগুলো চেঞ্জ হয় সেগুলোর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি, মানে মিনিট বাই মিনিট অথবা বাই দ্য মিনিট। খেয়াল করেন, আমরা যদি একটা উদাহরণ দেখাই, উদাহরণটি হচ্ছে যে দে সিম টু বি গেটিং স্ট্রঙ্গার বাই দ্য মিনিটস। দে সিম, তাদেরকে মনে হচ্ছে, টু বি গেটিং স্ট্রঙ্গার, মানে আরও শক্তিশালী হয়ে উঠছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আপনার প্রেজেন্ট পার্টিসিপল ইনফিনিটিভ ফ্রেজের কন্টিনিউয়াস ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, দে সিম টু বি গেটিং স্ট্রঙ্গার, তাদেরকে মনে হচ্ছিল তারা খুব শক্তিশালী হয়ে যাচ্ছে। বাই দ্য মিনিট মানে হচ্ছে কি খুব দ্রুত, খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। উই বিকাম মোর অ্যানয়েড, আমরা খুব বিরক্ত হয়ে গেছি। বিকেম হলাম, বাই দ্য মিনিট মানে মুহূর্তেই, আমরা বললাম আমরা মুহূর্তেই আরও বেশি বিরক্ত হয়ে পড়লাম, যেখানে আমাদের ধৈর্য ধরে রাখার কথা, সেখানে আমরা মুহূর্তেই আরও বেশি বিরক্ত হয়ে পড়লাম। আরও কিছু উদাহরণ, শি ওয়াজ গেটিং অ্যাংরিয়ার বাই দ্য মিনিট, সে আরও রেগে যাচ্ছিল মুহূর্তেই। ইট ওয়াজ গেটিং ডার্কার বাই দ্য মিনিট, খুব দ্রুতই অন্ধকার হয়ে যাচ্ছিল। ওকে, এক্সট্রা পুলিশ হ্যাড বিন ব্রট ইন বাট দ্য ব্রিজপোর্ট মব গ্রিউ বাই দ্য মিনিট, অতিরিক্ত পুলিশ আনা হয়েছিল কিন্তু ব্রিজপোর্টের জনতা মুহূর্তের মধ্যে বেড়ে যায়। ব্রিজপোর্ট মব মানে কিন্তু জনতা। ঠিক আছে, মব কি হচ্ছে, গ্রিউ বাই দ্য মিনিট। কোনো একটা জনতা যদি হঠাৎ করে ঝড়ো হয়ে যায়, সেক্ষেত্রে আপনি গ্রিউ বলতে পারেন, গ্রো অর গ্রিউ বাই দ্য মিনিট। ঠিক আছে, পিপল গ্রিউ বাই দ্য মিনিট, এর মানে হচ্ছে কি পিপল, জনগণ মুহূর্তের মধ্যেই জড়ো হয়ে গেছে, গ্রিউ বাই দ্য মিনিট। গ্রো বাই দ্য মিনিট আর গ্রিউ বাই দ্য মিনিট ব্যবহারটা করতে পারেন আপনি। ঠিক আছে, এরপর দেখুন মিনিট নিয়ে আরও কিছু জিনিস, সেটা হচ্ছে কি যে এভরি মিনিট অফ সামথিং, এখান থেকে আক্ষরিকভাবে বোঝা যাচ্ছে যে প্রতিটা মুহূর্ত। আই নো উই অল এনজয়েড এভরি মিনিট অফ দি 3 হ্যাকটিক মান্থস, আমি জানি আমরা সবাই 3টি ব্যস্ত মাসের, হ্যাকটিক মান্থ মানে ব্যস্ত, কর্মব্যস্ত মাসের প্রতিটি মিনিট উপভোগ করেছি। I got a goal and enjoyed every minute of it, এটা খুবই সিম্পল একটা ব্যাপার, এই যে এভরি মিনিট। ঠিক আছে, এভরি মিনিট মানে হচ্ছে কি এভরি মিনিট অফ সামথিং মানে হচ্ছে কোনো কিছু, প্রতিটা মুহূর্তই, প্রতিটা ক্ষণ। ঠিক আছে, আমরা পরের সেন্টেন্স মেকিং স্ট্রাকচারে চলে যাই। দেখুন পরের সেন্টেন্স মেকিং স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই নতুন একটা টার্ম, সেটা হচ্ছে কি যে এভরি টাইম। এভরি টাইম, দেখুন এভরি টাইম আর হচ্ছে এভরি টাইম, দুইটা জিনিস দেখুন, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে কনজাংশন। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে কি কনজাংশন, এই দুটা ব্যবহার আমরা এখন দেখব, যে কখন কনজাংশন হচ্ছে এবং কখন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে।
ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি যে এই দুটো টার্ম আমরা আলোচনা করব। বলছিলাম যে একটা হচ্ছে কি কনজাংশন আর একটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কতবার ঘটনাটা ঘটে, সেক্ষেত্রে আপনি এভরি টাইম ব্যবহার করতে পারেন, আবার এভরি টাইম কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারেন। এই ব্যবহারটা একটু দেখবেন যে এভরি টাইম কখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, এটা মানে একটা আননোন একটা জিনিস, ঠিক না? দেখুন এখানে আপনার এভরি টাইমকে আপনি যদি লিখেন তাহলে এটা মানে হচ্ছে ইচ টাইম, প্রত্যেকটা সময় বা প্রত্যেকবার। As a single clause on its own, it is an adverb of frequency. যেমন he scored a goal every time. তিনি প্রতিবারই একটি গোল করেছিলেন, মানে প্রত্যেক খেলায় তিনি একটি গোল করেছিলেন। he scored a goal every time, এটা হচ্ছে আপনার এভরি টাইমের ব্যবহারটা এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাট এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাদেও এভরি টাইমের একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে কি কনজাংশন হিসেবে। দেখুন যখন এটি কনজাংশন হিসেবে ব্যবহার হয় তখন whenever something happens এরকম অর্থ দেয়। whenever something happens, যখনই কোনো একটা জিনিস ঘটে তখনই এরকম হয়। আমরা এরকম কথা বলি যে যখনই কিছু একটা হয়। as part of a sentence with a sub clause or subordinate clause বলতে পারেন, it acts as subordinating conjunction of time in place of when or whenever. when or whenever এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এভরি টাইমকে কনজাংশন হিসেবে ব্যবহার করি, এভরি টাইমকে কনজাংশন হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, দুটির মধ্যে স্পেস হবে, ঠিক আছে? এভরি টাইম মানে এভরি টাইম সবসময় স্পেস থাকে, স্পেস ছাড়া কখনই বসে না, ঠিক আছে? মনে রাখবেন এখানে সবসময় স্পেস থাকে, এখানে আপনি সবসময় স্পেস রাখতে হবে, স্পেস ছাড়া কখনই এভরি টাইম হয় না। দেখুন প্রথম সেন্টেন্সটা হচ্ছে কি এভরি টাইম হি ইজ অন ক্যামেরা। দেখুন এই যে ব্যাপারটা সেটা হচ্ছে কি এভরি টাইমের এই ব্যাপারটা হচ্ছে কনজাংশন। এভরি টাইম হি ইজ অন ক্যামেরা মানে যখনই বা প্রত্যেকবারই আমরা এটা ব্যবহার করতেছি এখানে কনজাংশন হিসেবে, যে প্রত্যেকবারই যখন সে ক্যামেরার সামনে থাকে বা প্রত্যেকবার বা যখনই সে ক্যামেরার সামনে থাকে, হি লুকস লাইক এ টেরিফাইড চাইল্ড, তাকে একটা ভয়ঙ্কর আতঙ্কিত শিশুর মতো লাগে। যখনই মানে প্রত্যেকবার, এক্ষেত্রে আপনার প্রত্যেকবার কথাটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রত্যেকবার তার সামনে ক্যামেরা আসলেই সে আতঙ্কিত এক শিশুর চেহারার মতো তার চেহারা করে ফেলে। এরকম ক্ষেত্রে আমরা এভরি টাইমকে আপনার কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। হি লুকস লাইক এ টেরিফাইড চাইল্ড, আপনি এভাবে ঘুরিয়েও বলতে পারেন। এভরি টাইম হি ইজ অন ক্যামেরা, তাকে ক্যামেরার সামনে আনলেই সে আতঙ্কিত এক শিশুর মতো ভস্কানো মানে ভস্কে যায়, এরকম চেহারা আছে না, ভস্কে যায়, এরকম হয়ে যায়। এভরি টাইম আই গো দেয়ার আই লার্ন সামথিং নিউ। এভরি টাইম আই গো দেয়ার আই লার্ন সামথিং নিউ, আমি যখনই সেখানে যাই তখনই নতুন কিছু শিখি। উই ক্যান্ট কিপ কলিং দ্য ডক্টর, উই ক্যান্ট কিপ কলিং দ্য ডক্টর এভরি টাইম ইউ গেট আ হেডেক। মানে কি উই ক্যান্ট কিপ কলিং দ্য ডক্টর, আমরা ডক্টরকে অনবরত ডাকতে পারি না বা ডেকেই যাব এরকম না। এভরি টাইম যখনই তোমার ইউ গেট আ হেডেক, তোমার যখন মাথা ব্যথা উঠে, মানে তোমার মাথা ব্যথা উঠলেই আমরা সবসময় ডক্টর ডাকবো এরকম না, ঠিক আছে? যখনই আপনার মাথা ব্যথা হয় আমরা ডাক্তারকে ফোন করতে পারি না, আপনার মাথা ব্যথা করলেই আমরা ডাক্তার ডাকতে পারি না বা ডক্টর ডাকতে থাকতে পারি না। ওকে, অ্যাজ এ কনজাংশনের ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। আমরা এরপর খুব সুন্দর একটা স্ট্রাকচার শিখব। স্ট্রাকচারগুলো আশা করি বুঝতে পেরেছেন। খুবই সুন্দর একটা স্ট্রাকচারে আসছি, সেটা হচ্ছে কি বি মিন টু ডু সামথিং। দেখুন স্ট্রাকচারটা অনেকভাবে ব্যবহৃত হতে পারে। বি মিন টু ডু সামথিং, অথবা বি মিন টু বি সামথিং, অথবা বি মিন্ট ফর সামথিং, অথবা মিন টু ডু সামথিং। প্রত্যেক ব্যবহারে দেখুন এখানে যে তিনটা ব্যবহার করেছি এই তিনটাতে কি আছে আপনার পেসিভ করেছি, আর শেষেরটা হচ্ছে কি অ্যাক্টিভ ফরম্যাটের একটা স্ট্রাকচার দেখাচ্ছি। তো এখানে আপনার যে কাহিনীটা হয়েছে দেখুন, এখানে বি মিন্ট মানে এটা পেসিভ, এটাও পেসিভ, বাট এটা হচ্ছে কি অ্যাক্টিভ টু ডু সামথিং, পেসিভ টু ডু সামথিং, পেসিভ টু বি সামথিং, পেসিভ ফর সামথিং, এইভাবে সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং হবে, আলাদা আলাদা মানে হবে। ওকে, সো আমরা প্রথম মানেটা দেখি বা প্রথম স্ট্রাকচারটা দেখি। দেখুন প্রথমটা হচ্ছে কি বি মিন টু ডু সামথিং মানে হচ্ছে টু বি অবলাইজড অর সাপোজ টু ডু সামথিং, মানে
আপনি কোনো কিছু করার কথা থাকলে আপনি বাধ্য থাকলে কোনো কিছু করার ব্যাপারে, সেক্ষেত্রে আমরা বি মিন টু ডু সামথিং বলি। এই ক্ষেত্রে আপনার বুঝতে হবে ব্যাপারটা হচ্ছে কি, নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা, কারো কাছ থেকে প্রত্যাশিত হওয়া, এরকম ক্ষেত্রে এটা বি মিন টু ডু সামথিং, ঠিক আছে? মানে এটাও কিন্তু আপনার মনে করেন ওই কথা সাপোজ টু এর যে ব্যাপারটা আছে না, টু অবলাইট আর সাপোজ টু, এই ক্ষেত্রে সাপোজ টু এর মতো, বাট সাপোজ টু এবং বি মিন টু ডু এর মধ্যে একটা পার্থক্য আছে, যে সাপোজ টুটা হচ্ছে আপনাকে অন্য কেউ বাধ্য করেছে এটা করার কথা, ঠিক আছে? ধরেন আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, এটা আপনাদের ইচ্ছা না, আমি আপনাদের বাধ্য করেছি, সেক্ষেত্রে আপনি সাপোজ টু ব্যবহার করতে পারেন। আপনি যখন করেন নাই হোমওয়ার্কটা, তখন আমি বলবো যে ইউ ওয়ার সাপোজ টু ডু ইউর হোমওয়ার্ক, ইউ ওয়ার সাপোজ টু ডু ইউর হোমওয়ার্ক, মানে তোমাদের হোমওয়ার্ক করার কথা ছিল, সেক্ষেত্রে এটা হচ্ছে আমি আপনাদের উপর বাধ্য করেছি। বাট বি মিন টু ডু সামথিং এর ব্যাপারটা হচ্ছে কি, ধরেন এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা আপনার মানে এটা আপনার সাথে যায়, এবার এই কাজটা আপনি নিজে থেকেই করবেন। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার সামনে একটা ইট পড়েছে বা ইটের কণা পড়েছে, আপনি কি করেছেন, সেটা নিক্ষেপ করে দিলেন। এটা আপনি নিজে থেকে নৈতিকতার দিক থেকে আপনি এটা করেছেন। অথবা আপনি ধরেন আপনি কোথাও জব করেন, কোনো একটা কোম্পানিতে জব করেন, সেক্ষেত্রে আপনার যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলোর জন্যই আপনাকে এখানে জবটা করা হয়। সো এই কাজগুলো যদি আপনি না করেন, তাহলে আপনার বস বলবে যে ইউ আর মিন টু ডু জব আন্ডার দিস কোম্পানিজ কন্ট্রোল, ইউ আর মিন্ড টু ডু ইউর জব। তার মানে বলা হচ্ছে, বস বলতেছে তুমি এখানে চাকরি করতেছো তোমার এটা মানে করার জন্য, বা তোমার এই কাজগুলো করার কথা। ইউ আর মিন টু ডু সামথিং মানে হচ্ছে তোমার এটাই করা, মানে তোমাকে জব দেওয়া হয়েছে এটা করার জন্য, তুমি করো নাই কেন, তোমার তো এটা করার কথা। এর মানে হচ্ছে তোমার এটা করার দায়িত্ব তোমার, তুমি মানেই কি, তুমি যেহেতু জব করো তার মানে কি, তুমি মানেই আমার এখানে চাকরির খাতিরে কাজ করবা। এই ক্ষেত্রে এই মিন্টের সাথে আশা করি সাপোজটের ব্যবহারটা বুঝতে পেরেছেন। মিন্ট দিয়ে আমরা বুঝাই যে যখন আপনার কোনো একটা দায়িত্ব হয়ে যায়, যেমন আপনার এখন ক্লাস করতেছেন, তার মানে আমি বলতে পারি যে ইউ ওয়ার মিন টু ডু মাই ক্লাস, ইউ ওয়ার মিন টু ডু মাই ক্লাস, মানে কি শিক্ষার্থী হিসেবে তোমার কি এখন ক্লাস করার কথা, শিক্ষার্থী হিসেবে তোমার ক্লাস করার কথা। মানে এই কথাটা আসলে কীরকম, এই কথাটা হচ্ছে তোমার সাথে যায় যে ব্যাপারটা, সেটা ইউ আর মিন টু ডু মাই ক্লাসেস, ইউ আর মিন টু বি প্রেজেন্ট ইন মাই ক্লাসেস, মানে তোমার আমার ক্লাসে উপস্থিত থাকার কথা, এটা তোমার প্রয়োজনেই বা তুমি অ্যাজ এ স্টুডেন্ট এটা তোমাকে করতে হবে, মানে তোমার এই সিচুয়েশনটা, এই ক্ষেত্রে আমরা মিন টু ডু সামথিং ব্যবহার করি। আর সাপোজ টু হচ্ছে কি, আমি আপনাকে কোনো কিছু বললাম করতে, আপনি করেন না, ইউ আর সাপোজ টু ডু দিস জব, তোমার এটা করার কথা ছিল কিন্তু করলে না, মানে আমি আগে থেকে তোমাকে বলে রেখেছিলাম, সেই ব্যাপারটা হচ্ছে সাপোজ টু। আর মিন টু হচ্ছে কি, যে এটা মানে অহরহ আপনার সাথেই ব্যাপারটা যায়, এই কাজটা আপনার করতে হবে, এরকম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আশা করি দুটোর মধ্যে পার্থক্যটা বুঝাতে পেরেছি। আমরা যদি বুঝাতে পারি তাহলে আমরা নিচের দিকে আরও উদাহরণে যাই, ঠিক আছে? দেখুন, ইট ইজ নিয়ারলি 6:30, aren't you mean to be seeing a movie at 7 o'clock? মানে এখন তো প্রায় 6:30 বাজে, aren't you meant to be seeing a movie at 7 o'clock? aren't you mean to be seeing a movie? দেখুন এই মুভিটা দেখা কার, মানে তার নিজে থেকেই তার মুভি দেখার কথা, মানে 6:30 বাজে, তো আমি প্রতিদিন দেখি যে 6:30 সে কী করে, মুভি দেখে, প্রতিদিন সে মুভি দেখে, এটা তার দায়িত্ব, তার এটা কর্তব্য না, তার এটা অভ্যাস হয়ে গেছে ধরেন। তো সেই ক্ষেত্রে আপনি বলতেছেন, আরে কী হলো, এটা 6:30 বাজে, তোমার তো এখন মুভি দেখার কথা, তুমি মুভি দেখতেছো না কেন? এক্ষেত্রে আমি কিন্তু তাকে বাধ্য করিনি, আমি তার যে অভ্যাসগত একটা কাজ আছে, প্রতিদিন 6:30 সে মুভি দেখে, সেই ব্যাপারটায় যখন একটা ব্যত্যয় ঘটেছে, তাকে আমি আর দেখতেছি না, মুভি দেখে না, তখন আমি বলতেছি, আরে তোমার তো এখন মুভি দেখার কথা। এই কথা আর আগের কথা কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? তোমার তো এখন মুভি দেখার কথা, তোমার তো এখন পড়াশোনা করার কথা, তুমি এখানে কি করতেছো, ইউটিউবে ভিডিও দেখতেছো, এই কথা হচ্ছে ইউ আর মিন টু ডু সামথিং, ঠিক আছে? আর আপনি আগে থেকে যদি বলেন, সেক্ষেত্রে বলবেন সাপোজ টু। ওকে, এক কথা আমি বারবার বলছি, আশা করি দুটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। এই পার্থক্যটা এখানে লেখা নাই, ভালো করে একটু শুনবেন, ঠিক আছে? যাই হোক, আমরা পরের ব্যাপারে চলে আসি। পরের ব্যাপারটা ছিল যে টু হ্যাভ এ পার্টিকুলার রেসপন্সিবিলিটি অর ডিউটি, ঠিক আছে? সো এটা আমরা অলরেডি বলে ফেলেছি, ইউ আর মিন টু কিপ দ্য চিলড্রেন আউট অফ ট্রাবল, ইউ আর মিন টু কিপ দ্য চিলড্রেন আউট অফ ট্রাবল,
মানে তোমার দায়িত্বই ছিল বাচ্চাগুলোকে যে কোনো সমস্যায় নিরাপদ রাখা। ধরেন এটা আপনি কাকে বলছেন, আপনার এখানে কাজ করে কাজের মেয়ে বা কাজের ছেলে, যার কাছে আপনি যাকে রেখেছেন, মানে আপনার ছেলে মেয়ে সন্তানগুলোকে দেখে শুনে রাখার জন্য, তো তারা যদি আপনার কোনো কাজে ব্যাঘাত ঘটায়, তখন আপনি বলবেন ইউ আর মেইনড, মানে তোমাদের আনা হয়েছে এই কাজ করা। আমরা অনেক সময় বলি আর কি, তোমাদের আমি বাসায় রেখেছি এই জন্য, তোমাদের আনা হয়েছে, তোমাদের বেতন দিয়ে রাখি এই জন্য, তোমরা এটা করো নাই কেন, তোমাদের তো এগুলো করার কথা। সেক্ষেত্রে আপনি ওটা বলেন, মানে অনেকটাই মিন্ট মানে কি, মানে তো তোমাদের এখানে রাখছি, রাখার মানেই হলো তোমরা এটা করবা, কিন্তু তোমরা এটা করো নাই, তোমাদের তো এটা করার কথা। সো এই ব্যাপারটা অনেকটা অক্ষরের সাথে মিলে যায়। যাই হোক, আমরা পরের সেন্টেন্সে আসি, পরের স্ট্রাকচারে আসি। দেখুন পরেরটা হচ্ছে কি, বি মিন টু বি সামথিং। বি মিন টু বি সামথিং, কোনো কিছু হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, কোনো কিছু হওয়া। সো ইফ ইউ সে দ্যাট সামথিং ইজ মিন্ট টু হ্যাভ আ পার্টিকুলার কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক্স, you mean that it has a reputation for being like that, দেখুন এটা বুঝছেন কিনা। if you say that something is meant to have a particular quality, মানে কোনো কিছুর একটা নির্দিষ্ট গুণ থাকা উচিত, গুণ থাকার কথা বলে যদি তুমি মনে করো, or characteristics, কোনো একটা বৈশিষ্ট্য তার থাকার কথা, মানে তার নেচার অনুযায়ী তার বৈশিষ্ট্যটা থাকার কথা, ঠিক আছে। যেমন ধরেন আপনি একজন ভালো মানুষ, তো নেচার অনুযায়ী আপনার কি সৎ থাকা, আপনার ঘুষ না খাওয়ার ব্যাপারে যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আপনার থাকার কথা, ঠিক আছে। এই ব্যাপারটাকে আমরা বলেন টু বি সামথিং দিয়ে আমরা এটা বলে থাকি, ঠিক আছে। যেমন ল্যাপটপস আর মিন্ট টু বি পোর্টেবল, মানে ল্যাপটপের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য মানে কি, মানে হচ্ছে এটা পোর্টেবল হবে, পোর্টেবল। ল্যাপটপ মানে কিন্তু কম্পিউটারের মতো এক জায়গায় বসবে, সেটা নড়াচড়া করা যাবে না, এরকম না। সো ল্যাপটপের ক্যারেক্টার থেকে আমরা বলতে পারি যে ল্যাপটপস আর মিন্ট টু বি পোর্টেবল, মানে ল্যাপটপ মানেই পোর্টেবল। আমরা বলতে আরে ভাই ল্যাপটপ মানেই তো পোর্টেবল, তুমি কি বলতেছো, ল্যাপটপ তো আর ওই কি বলে হার্ড ডিস্ক, এই ডিস্ক সেই ডিস্ক নিয়ে টেবিলের মধ্যে বসে থাকবে, এরকম না। সেক্ষেত্রে আপনি বলবেন কি, ল্যাপটপস আর মিন্ট টু বি পোর্টেবল। দ্য আইফোন 4S ইজ মিন্ট টু বি ফাস্টার দ্যান দ্য আইফোন 4। আইফোন 4 থেকে আইফোন 4S কি ফাস্টার হবে, ফাস্টার হওয়ার কথা, বেশি দ্রুততম, এটাই তো স্বাভাবিক। বিডি ফুড ইজ মিন টু বি রিয়েলি গুড ফুড। বিডি ফুড ইজ রিয়েলি গুড ফুড, মানে কি, বিডি ফুড মানেই খুবই ভালো ফুড। English 3-in-1 course is meant to be a master in the English language. So এই ব্যাপারে কি বলা হচ্ছে যে আমরা English 3-in-1 is meant to be the master, is meant to be a master, মানে English 3-in-1 মানে কি, English 3-in-1 কোর্সটা মানে হচ্ছে কি মাস্টার হওয়া, ঠিক আছে, মাস্টার হওয়া। সো এটা আশা করি বুঝে গেছেন। আমরা পরের সেন্টেন্সে আসি। দেখুন বি মিন্ট ফর সামথিং, বি মিন্ট ফর সামথিং তাহলে কি হবে, কোনো কিছুর জন্য। যেমন দি বুক ইজ মিন্ট ফর চিলড্রেন, দ্য বুক ইজ মিন্ট ফর চিলড্রেন, মানে এই বইগুলো শিশুদের জন্য। আমরা বলি না যে শিশুদের জন্য কি জিনিস, বড়দের জন্য কি জিনিস, এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, দি বুক ইজ মিন্ট ফর চিলড্রেন, মানে এই বইগুলো শিশুদের উদ্দেশ্য করা হয়েছে ভাই, তোমাদের না। দি বুক ইজ মিন্ট ফর চিলড্রেন, এই বইটি শিশুদের জন্য, শিশুদের উদ্দেশ্য করে লেখা হয়েছে, প্রকাশ করা হয়েছে, এমন অর্থে আমরা দি বুক ইজ মিন ফর চিলড্রেন বলি, ঠিক আছে। যাই হোক, আমরা এরপরে স্ট্রাকচারে চলে আসি। দেখুন মিন টু ডু সামথিং, সো কোনো কিছু করা, সেক্ষেত্রে আমরা টু ইন্টেন্ড টু ডু সামথিং, মানে কোনো কিছু করার ইচ্ছা বা প্রয়াস প্রকাশ করার ক্ষেত্রে আমরা মিন টু ডু সামথিং ব্যবহার করি। অ্যাক্টিভ যে ফরম্যাটটা ছিল সেটা, অ্যাক্টিভ ফরম্যাটটা, যেমন ধরেন ডিড ইউ মিন টু ডু দ্যাট, ডিড ইউ মিন, তুমি কি এটা বুঝিয়েছিলে, দেখুন এটা কিন্তু অ্যাক্টিভে চলে আসছি। ডিড ইউ মিন, তুমি কি এটা বুঝিয়েছিলে, বা তুমি কি এটা চেয়েছিলে, তুমি কি এটা করার উদ্দেশ্য করেছিলে। টু ডু দ্যাট, নো ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, না এটা একটা দুর্ঘটনা। আই ডিডন্ট মিন টু, মানে আমি এমনটা চাইনি। এক্ষেত্রে চাওয়া অর্থে বা আপনার ইন্টেনশন ছিল না, উদ্দেশ্য ছিল না, সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে I didn't mean to disturb you. মানে হচ্ছে কি, আমি তোমাকে ডিস্টার্ব করব এই উদ্দেশ্য নিয়ে আসি নাই, ঠিক আছে। I didn't mean to do something, এক্ষেত্রে এটা ব্যবহার করি আমরা কি, ইচ্ছা বা অভিপ্রায়
বা আমার কোনো ধরনের ইন্টেনশন ছিল না যে তোমাকে আমি ডিস্টার্ব করব, তোমাকে আমি এই ধরনের জ্বালাতন করবো, এই ধরনের ব্যাপারে আমরা মিন ব্যবহারটা, মিন টু ডু সামথিংয়ের ব্যাপারটা ব্যবহার করি। সো এই ছিল আজকের সেন্টেন্স মেকিং স্ট্রাকচারগুলো। আশা করি প্রত্যেকটা সেন্টেন্স মেকিং স্ট্রাকচার আপনি বুঝতে পেরেছেন। আমাকে একটু জানাবেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, সো আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। আমরা পরবর্তী ক্লাসে আবার পরবর্তী SMS নিয়ে হাজির হব। কি বলছেন? বিডি ফুড মিনস রিয়েলি গুড ফুড। দেখুন এই মিনসটা মানে হচ্ছে কি, মানে বুঝায়, ঠিক আছে? তো দেখুন বিডি ফুডের কিন্তু মানে হয় না। বিডি ফুডের কি কোনো অর্থ হয়? কোনো অর্থ হয় না। সেক্ষেত্রে বিডি ফুডের সাথে মিনস শব্দটা আপনি ব্যবহার করতে পারেন না, ঠিক আছে? এটা হচ্ছে একটা অর্থ। পরেরটা হচ্ছে কি, বিডি ফুড ইজ রিয়েলি গুড ফুড। ইজ রিয়েলি গুড ফুড এটা হচ্ছে একটা নর্মাল একটা স্ট্রাকচার লিখেছেন, যে আপনি সরাসরি বিডি ফুডকে বলতেছেন যে বিডি ফুড সত্যি একটা ভালো খাবার, এটা আপনি সরাসরি বলতেছেন। আর আরেকটা বলতেছেন বিডি ফুড ইজ মিন টু বি রিয়েলি গুড ফুড, মানে হচ্ছে কি, আরে ভাই বিডি ফুড মানেই এটা, মানে বিডি ফুডের সাথে ব্যাপারটা যায়, ঠিক আছে? এই এক্সপ্রেশন জনিত একটু পার্থক্য এখানে আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি নর্মাল সেন্টেন্স, আপনি বলছেন বিডি ফুড ইজ রিয়েলি গুড ফুড, বিডি ফুড খুব ভালো খাবার, এটা আপনি মনে করেন আপনি বলছেন, নর্মালি একটা এক্সপ্রেশন দিয়েছেন। আর পরেরটা হচ্ছে কি, বিডি ফুড ইজ মিন্ড টু বি রিয়েলি গুড ফুড, মানে বিডি ফুড মানেই কি, বিডি ফুড মানেই সে একটা ভালো খাবার হবে, মানে এটা আপনি প্রত্যাশা করতেছেন, এটা মানে আগে থেকে একটা রিনাউন্ড হয়ে গেছে, ঠিক আছে? প্রসিদ্ধ একটা কথা, বিডি ফুড ইজ মিন্ড টু বি রিয়েলি গুড। আমরা এরকম বলি না, ধরেন কোনো একটা ব্র্যান্ড যদি আপনি দেখেন তাহলে আপনি বলবেন যে যেমন ধরেন অস্ট্রেলিয়া কিছুদিন আগে T20 জিতলো, ম্যাচ জিতলো, এখন আপনি কি বলবেন? আর ভাই অস্ট্রেলিয়া মানেই বিশ্বকাপ, অস্ট্রেলিয়া মানেই তারা বিশ্বকাপ জয়ী। এই যে কথাটা বলছেন, এই কথাটাই হচ্ছে মানে মিন্টের ব্যবহারটা আর কি। এই ওকে, সো আমরা লাস্ট একটু রিভাইজ করে দিই যে কি কি আমরা শিখছি, ব্যাপারটা একটু দেখি। দেখুন আমরা প্রথম আজকে SMS পর্ব 5 ছিল, তো 5-এর প্রথম স্ট্রাকচারটা আমরা শিখেছি যে আপনি সর্বশান্ত করে ফেলা অর্থে রব সামওয়ান ব্লাইন্ড ব্যবহার করবেন। আপনি রবের জায়গায় স্টিল সামওয়ান ব্লাইন্ড অথবা চিট সামওয়ান ব্লাইন্ড শব্দগুলো ব্যবহার করতে পারেন। ওকে, এরপর আপনি যেটা আমরা যে সেন্টেন্স মেকিং স্ট্রাকচারটি পড়েছি সেটি হচ্ছে কি, যে someone's back is turned, someone back is turned এমন হচ্ছে কি অন্যদিকে দৃষ্টিপাত করা, অন্যদিকে তাকানো, চাকরি থেকে অপশন নেওয়া, মানে এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে কোন কোন সিচুয়েশনের ক্ষেত্রে আপনি বলতেছেন someone's back is turned, ঠিক আছে? আপনি যদি যুদ্ধের ক্ষেত্রে বলেন তাহলে কি আপনি পরাজয় বরণ করেছেন, ঠিক আছে? সো এটা আপনার ক্ষেত্র বিশেষে অনুবাদগুলো আপনার ভাব অনুবাদে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এরপর আমরা যে ব্যাপারটা শিখেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দি মিনিট ইউ, যে মুহূর্তে, দি মিনিট ইউ এক্ষেত্রে আমরা বলছি যে মুহূর্তে সে আসলো সেই মুহূর্তে আমরা চলে গেলাম, এরকম ক্ষেত্রে আমরা দি মিনিট ব্যবহার করেছি। এরপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি 4 নম্বরে, যে বাই দ্য মিনিট মানে কি তৎক্ষণাৎ, বাই দ্য মিনিট তাৎক্ষণিক কোনো কিছু যদি আপনি করে থাকেন বাই দ্য মিনিট ব্যবহার করতে পারেন, অথবা মিনিট বাই মিনিট ব্যবহার করতে পারেন। মানে এটা কি বোঝাচ্ছি, যে তাৎক্ষণিক কোনো কিছু যখন আপনার চেঞ্জ হয় অথবা ডেভেলপ হয় সেক্ষেত্রে আমরা মিনিট বাই মিনিট বাই দ্য মিনিট শব্দটি ব্যবহার করি। এরপর আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কি, যে কনজাংশন হিসেবে এভরি মিনিটের ব্যবহার, এভরি মিনিট স্পেস
সবসময় স্পেস থাকে, ঠিক আছে। তো এভরি মিনিটের দুটি ব্যবহার আমরা দেখলাম, একটা হচ্ছে কি এভরি মিনিটকে আপনি কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারেন, এবং আরেকটা হচ্ছে কি আপনার অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি হিসেবে ব্যবহার করতে পারেন প্রত্যেকবার, প্রত্যেক সময়, এরকম একটা সেন্স থেকে। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। এরপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বি মিন্ট। আপনি যদি পেসিভে রাখেন তাহলে বি মিন্ট টু ডু হতে পারে, বি মিন্ট টু বি হতে পারে, ঠিক আছে। তারপর বি মিন্ট ফর হতে পারে, শিশুদের উদ্দেশ্যে, কাদের জন্য, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এবং আরেকটা হচ্ছে আপনি নর্মালি অ্যাক্টিভে বলতে পারেন সাবজেক্ট মিন টু ডু সামথিং, মানে এই ক্ষেত্রে কি আই মিন টু ডু সামথিং, মানে আমি ইচ্ছা করি, আমি প্রকাশ করি, আমার ইচ্ছে ছিল এরকম, ঠিক আছে। আই মিন টু হার্ট ইউ, মানে আমি ইচ্ছা করি তোমাকে হার্ট করতেছি। অথবা আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, মানে আমি তোমাকে হার্ট করবো এরকম উদ্দেশ্য ছিল না, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমরা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট সেন্টেন্স মেকিং স্ট্রাকচার পর্ব 6। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।